ল্যাপটপ পুড়িয়ে ধোয়া, বাইরে মাইকিং, যেভাবে জঙ্গি বানাতো ডিজিএফআই র্যাব, ফাঁস চাঞ্চল্যকর তথ্য। চোখ বাঁধা কালো কাপড়ের আড়াল কাটিয়ে এক চিলতে আলোর মুখ দেখার অপেক্ষায় ছিলেন 5 যুবক। কিন্তু দীর্ঘ বন্দি জীবনের বিভীষিকা কাটিয়ে সেদিন তাদের ভাগ্যে মুক্ত বাতাস জোটেনি, বরং তারা সরাসরি এসে উঠেছিলেন এক পৈশাচিক ও সাজানো নাটকের মূল মঞ্চে, যেখানে ল্যাপটপের কৃত্রিম ধোঁয়া আর অস্ত্রশস্ত্রের স্তূপ দিয়ে রাতারাতি লিখে দেওয়া হয়েছিল তাদের গায়ে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়ার এক নিখুঁত চিত্রনাট্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেওয়া এক চাঞ্চল্যকর ও হাড়হিম করা জবানবন্দিতে ডিজিএফআই ও র্যাবের সমন্বয়ে পরিচালিত এই ভুয়া জঙ্গি শিকারের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা নূরে আলম। জবানবন্দি অনুযায়ী 2016 সালের 12 এপ্রিল মধ্যরাতে নীলফামারীর বাসা থেকে নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের ছাত্র ও ছাত্রদল নেতা নূরে আলমকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে প্রথমে ঢাকা সেনানিবাসের গোপন বন্দিশালা, আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে এবং পরবর্তীতে টিএফআই সেলে দীর্ঘ 8 মাস গুম করে রাখা হয়। গোপন সেলের সেই নরকীয় নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, সিলিংয়ের আংটার সাথে বেঁধে ঝুলিয়ে তাকে বেধড়ক পেটানো হতো। দিনে মাত্র 2 বার 2 মিনিটের জন্য বাথরুমে যাওয়ার অনুমতি মিলত। ফেস্টিভ্যাল বা ফেসবুকের দেওয়ালে শেখ হাসিনা সরকার ও ভারতের নীতির বিরুদ্ধে সামান্য টু শব্দ করাই ছিল এই পৈশাচিক নির্যাতনের একমাত্র অপরাধ। সবচেয়ে নাটকীয় এবং রোমহর্ষক অধ্যায়নটি শুরু হয় এর অনেক পরে। র্যাব 4 ও র্যাব 10-এর সংকীর্ণ সেল ঘুরে অবশেষে 2016 সালের 30 নভেম্বর ভোরে নূরে আলমসহ 5 বন্দীকে আলাদা গাড়িতে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম শহরতলির একটি ভবনের দোতলায় বসিয়ে রেখে শুরু হয় সাজানো নাটকের রুদ্ধশ্বাস দৃশ্য ধারণ। ঘরের ভেতর র্যাবের টিম মেঝেতে একটি পুরনো ল্যাপটপে আগুন ধরিয়ে কৃত্রিম ধোঁয়ার সৃষ্টি করে। পাশের ছাদ থেকে কোনো সাংবাদিক যেন ভেতরের আসল সত্য দেখতে না পান, সেজন্য র্যাব সদস্যরা মেঝেতে হামাগুড়ি দিয়ে জানালা বন্ধ করে দেয়। একই সময় ভবনের বাইরে র্যাবের গাড়ি সাইরেন বাজিয়ে টহল দিতে থাকে এবং হ্যান্ড মাইকে ভেতরে থাকা কথিত জঙ্গিদের আত্মসমর্পণের জন্য মাইকিং করতে থাকে। ভেতর থেকে সংকেত পাওয়ার পর বাইরে থেকে দরজা প্রচণ্ড শব্দে আঘাত করে দরজা ভাঙার অস্কারজয়ী অভিনয় সম্পন্ন করা হয়। এই কৃত্রিম নাটক শেষে সেখানে হাজির হন চট্টগ্রাম র্যাব 7-এর তৎকালীন অধিনায়ক কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ। তিনি ঘরে ঢুকে বন্দীদের চোখের বাঁধন খুলে দেন এবং আগে থেকেই প্রস্তুত রাখা বিপুল পরিমাণে পিস্তল, গোলা বারুদ, বল বেয়ারিং, পেরেক ও নিষিদ্ধ বই মেঝেতে সাজাতে নির্দেশ দেন। গণমাধ্যমকে প্রশ্ন করার কোনো সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে তাদের র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং আকবর শাহ থানায় মিথ্যা অস্ত্র ও বিস্ফোরক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। রিমান্ডের নামে চলা মানসিক ও শারীরিক যন্ত্রণার পর দীর্ঘ 11 মাস বিনা বিচারে কারাভোগ করতে হয় নূরে আলমকে। তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ শীর্ষ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রত্যক্ষ ছকেই এই গুম ও জঙ্গি নাটকের সাম্রাজ্য গড়ে উঠেছিল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারই বিচার শুরু হয়েছে। মামলায় 13 জন আসামির মধ্যে ডিজিএফআই-এর সাবেক 3 ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে কারাগারে বন্দী রয়েছেন এবং বাকিরা পলাতক। আয়নাঘরের স্থপতি ও এই পৈশাচিক নাটকের কুশীলবরা আজ কাঠগড়ায়। ভুক্তভোগী নূরে আলমের এই সাক্ষ্য প্রমাণ করে দিল রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে কিভাবে নাগরিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। গুম ও খুনের এই ভয়ঙ্কর থ্রিলারের শেষ পাতা পর্যন্ত বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত থামবে না এই বাংলার জনতা।